আমাদের রেকর্ডেড ক্লাসের প্রথম যে সাবজেক্ট সেটা পলিটি। আমি নিতিন সিংহানিয়া বই থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিচ্ছি, সেইগুলো তোমরা রপ্ত করে নেবে। আশা করি এর মধ্যে থেকেই, যদি পলিটি থেকে কোশ্চেন আসে এর মধ্যে থেকেই হয়তো আসতে পারে। আমি পুরোপুরি হয়তো গ্যারান্টি দেবো না, তবে সেই কোশ্চেনগুলি আলোচনা করা হবে বা সেই প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হবে। তা প্রথম যে টপিকটা আমরা পড়বো পলিটির, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান যে ভূমিকাটা। সেখান থেকে আমরা কি দেখে নেব, দেখব যে ভারতবর্ষের যে সংবিধান সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান। আর সেখানে আছে দেখো যে অলিখিত সংবিধান কোথায় আছে, দেখো সেটা হচ্ছে ইউকেতে, বা ব্রিটিশ সংবিধান হচ্ছে অলিখিত। আর আমেরিকার সংবিধান হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংবিধান। ঠিক আছে, তা এই তিনটে প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে রাখবা, তিনটে পয়েন্ট মনে করে রাখবে। আচ্ছা, তারপরে চলে আসছি এম.এন. রায় 1934 সালে প্রথম সংবিধান রচনার কথা ব্যক্ত করেন। 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় জনগণ কর্তৃক সংবিধান গৃহীত হয়। এটা কিন্তু খুব দরকারি একটা পয়েন্ট। মূল সংবিধানে কতগুলো ধারা ছিল? 395। কতগুলো অধ্যায় ছিল? 22টি অধ্যায়, 8টি তফসিল। বর্তমানে কতগুলো ধারা আছে, কতগুলো তফসিল আছে, কতগুলো অধ্যায় রয়েছে সেটা একটু জেনে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে 42তম সংবিধান সংশোধনী, সেটা কি বলা হয়? সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ বলা হয়ে থাকে। তারপর চলে আসছি গণপরিষদের গঠন। গণপরিষদ থেকে যেগুলো দেখে রাখবো সেগুলো হচ্ছে সদস্য সংখ্যা 389 জনের মধ্যে 296 জন ছিল প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। এত ডিটেলসে না গেলেও হবে, তুমি যদি খেয়াল রাখবে তোমরা যে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল, 389 ছিল মোট সদস্য। আর তারপর 93 জন ছিল দেশীয় রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধিরা। তারপর চলে আসছে সংবিধান রচনা। সংবিধান রচনায় গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কবে? 9 ডিসেম্বর 1946 সালে। তারপর আসছে সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? সেই সভাপতিত্ব করেছিল সচ্চিদানন্দ সিনহা। তারপরে তিনি অস্থায়ী সভাপতি ছিলেন। তারপরে রাজেন্দ্র প্রসাদ তিনি স্থায়ী সভাপতি নির্বাচিত হন। জওহরলাল নেহেরু দ্য অবজেক্টিভ রেজলিউশন বা সমূহ সংক্রান্ত প্রস্তাব তিনি প্রণয়ন করেছিলেন। এটাই পরবর্তীকালে প্রস্তাবনায় আকারে লিপিবদ্ধ হয়। বি.এন. রাও ছিলেন সংবিধানের উপদেষ্টা। সংবিধান রচনার সময়কাল কত ছিল? 2 বছর 11 মাস ও 18 দিন। আচ্ছা, আর সংবিধান তৈরি করার যে দায়িত্ব, সেই দায়িত্ব ছিল খসড়া কমিটির ওপর। এই খসড়া কমিটির যারা মেম্বার ছিল, তার যে প্রধান মেম্বার ছিলেন বা চেয়ারম্যান ছিলেন তিনি বি.আর. আম্বেদকর। এটা কিন্তু খেয়াল রাখবে। আর বাকি কমিটির যে সদস্যরা আছে তাদের নামগুলো মনে রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। তারা ছিলেন গোপালস্বামী আয়েঙ্গার, আলাদি কৃষ্ণস্বামী আইয়ার, কে.এম. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাহেদুল্লাহ, এন. মাধবন রাও আর ডি.বি. খৈতান। আচ্ছা, পূর্ণ স্বরাজের দিনটিকে স্মরণ করে এই 26শে জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছিল। কিসের জন্য? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তার কারণ হয়েছিল কি, 1930 সালে লাহোর অধিবেশনে আমরা জানি যে স্বাধীনতা দিবস একটা প্রতীকীভাবে পালন করা হয়েছিল। তা সেই অর্থে কিন্তু 26শে জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয় প্রজাতন্ত্র দিবস হিসাবে। আচ্ছা, তারপরে বিভিন্ন কমিটি ছিল আমাদের সংবিধানে। সেই কমিটিগুলোর সব কমিটির খেয়াল রাখতে পারো বা না করলেও কোনো অসুবিধা নেই, সব যদি মনে রাখার দরকার নেই। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর, মনে রাখবে। স্টিয়ারিং কমিটি রাজেন্দ্র প্রসাদ, আর পতাকা কমিটি রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এর বাইরে বেশি কিছু করার দরকার নেই। নেক্সট টপিক হচ্ছে ভারতের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের থেকে একটা কোশ্চেন আসে যে অর্থ মন্ত্রকের দায়িত্বকে সামলাতো, সেটা হচ্ছে লিয়াকত আলী খান। আচ্ছা, নেক্সট চলে আসছি ভারতের সংবিধানের উৎসসমূহ। খুব ভালোভাবে বইটা দেওয়া আছে, তা তবুও বলে দিচ্ছি যে ভারতীয় সংবিধানের উৎসসমূহ বিশেষ বিশেষ কিছু প্রশ্ন এখান থেকে আসে। যেমন যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে 1935-এর ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে
সংসদীয় ব্যবস্থার নাম হচ্ছে কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে। একক নাগরিকত্ব, আইনের অনুশাসন, এই তিনটেই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা। তা তোমরা খেয়াল রাখবে, এই তিনটে যেটা বললাম, আইনের অনুশাসন, সংসদীয় ব্যবস্থা আর একক নাগরিকত্ব, ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আমেরিকা সংবিধান থেকে প্রচুর জিনিস কিন্তু বড় করা হয়েছে বা ধার করা হয়েছে। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে মৌলিক অধিকার একটা, প্রস্তাবনা, জুডিশিয়াল রিভিউ আর বিচারপতিদের অপসারণ, রাষ্ট্রপতি বিচারপতিদের অপসারণ, এগুলো কিন্তু খেয়াল থাকে। আইরিশ সংবিধান থেকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় যেটা আসে, সেটা হচ্ছে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস বা নির্দেশাত্মক নীতিসমূহ যেগুলো আছে, সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে আইরিশ সংবিধান থেকে। তারপর হচ্ছে কানাডা সংবিধান থেকে কী নেওয়া হচ্ছে? কানাডা সংবিধান থেকে নেওয়া হচ্ছে কেন্দ্র রাজ্য যে সম্পর্ক, একটা ভুল হলো, কানাডা থেকে নেওয়া হচ্ছে কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ। আমরা জানি সংবিধানের যে আইন প্রণয়নের ক্ষমতা আছে সেগুলো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা কেন্দ্র, একটা রাজ্যতে। আর বাকি কিছু পাওয়ার আছে যেগুলো বলা হয় রেসিডিওরি পাওয়ার, সেটা চলে যায় কার কাছে? সেটা চলে যায় কিন্তু কেন্দ্রের হাতে। সেটা কত নম্বর ধারায় আছে? 248 নম্বর ধারায় আছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। পরবর্তীকালে হচ্ছে যৌথ তালিকা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, এই দুটো জিনিস খেয়াল রাখো। যৌথ তালিকা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে। পূর্বতন সোভিয়েত বা ইউএসএসআর কনস্টিটিউশন থেকে কী নেওয়া হচ্ছে? মৌলিক কর্তব্য আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওয়াইমার সংবিধান বা জার্মানির যে সংবিধান, সেখান থেকে নেওয়া হচ্ছে জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম। আর এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে জরুরি অবস্থা যে প্রসিডিওরটা আছে আমাদের পুরোপুরি, যে কীভাবে জরুরি অবস্থা লাগু করতে হবে, সেটা কিন্তু জার্মান থেকে নয়। জার্মান থেকে নেওয়া হচ্ছে জরুরি অবস্থাকালীন যে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে সেটা নেওয়া হচ্ছে, কিন্তু জরুরি অবস্থা যে সংক্রান্ত ব্যবস্থা দিই সেটা নেওয়া হচ্ছে কিন্তু 1935 ভারত শাসন আইন থেকে। তারপর হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। আর ফ্রান্সের সংবিধান থেকে প্রজাতন্ত্র এবং স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্বের আদর্শ। আমি যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো মাথায় নিয়ে নেবে, একবার ভিডিওটা শুনে নেবে, কারণ এইগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন হয় এখান থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু ভুল করলে পরীক্ষায় কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। প্রস্তাবনা থেকে এবার নেক্সট টপিক দেখো, প্রস্তাবনায় আসছে। প্রস্তাবনা থেকে কী জানতে পারছি? আমেরিকান সংবিধান থেকে এটা গৃহীত হয়েছে। এটা হচ্ছে প্রথম ভারতের হচ্ছে বেশ। তারপর আসছি বেশ, এবার প্রস্তাবনাকে বিভিন্নভাবে ডেসক্রাইব করা হয়েছে। যেমন পালকিভালা বলছে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, মুন্সি হচ্ছে পলিটিক্যাল হরোস্কোপ, ঠাকুরদাস ভার্গব হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন। তার মানে এই পার্টিকুলার কিওয়ার্ডগুলো মনে রাখো। সোল, সোল মানে আত্মা, আত্মাটা কে বলছে? ঠাকুরদাস বলছে, তার মানে ঠাকুরের আত্মা বলে খেয়াল রাখো। মুন্সি কি বলছে? হরোস্কোপ বলছে, তাহলে পলিটিক্যাল হরোস্কোপ মনে রাখো। মুন্সি কি? মুন্সি হচ্ছে হরোস্কোপ বা জ্যোতিষীগিরি করে। ঠিক আছে, আর পালকিওয়ালা, পালকিতে চাপতে গেলে আইডেন্টি কার্ড লাগবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে। এই তিনটে পয়েন্ট আমি নেমোনিক্স টাইপের করে দিলাম বা মেমোরাইজেশন কিছু কিউ তৈরি করে দিলাম, এটা কিন্তু খেয়াল রাখবে। বেশ, তার পরবর্তী আসছি প্রস্তাবনায় সংশোধনী। প্রস্তাবনায় সংশোধনীতে প্রথম দেখো কেশবানন্দ ভারতীর কথা বলা আছে। কেশবানন্দ ভারতীর মামলা যেটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসছে। 1973 সালে এই কেশবানন্দ ভারতী মামলাটা হয়েছিল। তা সেটা কি? যে সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করা অসাংবিধানিক বলে গণ্য করা হবে। তার মানে কি? দেখো, সংবিধানের সমস্ত অংশকে কি আমরা 368 নম্বর ধারার কথা জানি, যেখানে কি বলা হচ্ছে যে সংবিধানকে সংশোধন করা যায়। এবার সংবিধান সংশোধনের ক্ষমতা পার্লামেন্টের কতটুকু, তাই না? তা সেই জায়গার কিছু সীমাবদ্ধতা আছে, যে সংসদ চাইলেই কিন্তু পুরো সংবিধান সব কিছু পাল্টে দিতে পারে না। তার সংবিধান কিছু বেসিক জায়গা আছে, বেসিক স্ট্রাকচার আছে, সেগুলো কিন্তু পাল্টানো যায় না। তা সেটাকেই বলা হচ্ছে কিন্তু বেসিক স্ট্রাকচার, সেটা কিন্তু অ্যামেন্ড করা যায় না। ঠিক আছে, আচ্ছা। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তিনটা কথা যুক্ত হয়েছিল। কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি। এইটা কিন্তু পরীক্ষা আছে যে তিনটা কী কী কম্পোনেন্ট যেটা অ্যাড করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীতে, সেটা কিন্তু মনে রাখবে। সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। আচ্ছা, তা ভারতীয় সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য, পরবর্তী টপিক, বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল সংবিধান। তারপর হচ্ছে দেখো চলে আসছে জম্মু ও কাশ্মীরে 370 নম্বর ধারা। আচ্ছা, বেশ, এখান থেকে আর বিশেষ কিছু করার মতো নেই। তফসিলগুলো কিন্তু মনে রাখতে হবে, বিশেষ করে তোমার এখন দেখবে ষষ্ঠ তফসিল নিয়ে খুব অশান্তি চলছে লাদাখে। তার মানে ষষ্ঠ তফসিলটা কিন্তু একটু খেয়াল রেখেছো। ষষ্ঠ তফসিল কি? উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির উপজাতি এলাকার প্রশাসন।
ঠিক আছে। সপ্তম তফসিল খেয়াল রাখবে, কেন্দ্র রাজ্য সংঘের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকা বিন্যাস। কেন্দ্র তালিকা আছে, রাজ্য তালিকা আছে, আর যৌথ তালিকা আছে। অষ্টম তফসিলে আছে কি? অষ্টম তফসিলে আছে আমাদের 22টি ভাষা। নবম তফসিলে আছে, নবম তফসিল বাদ দাও। দশম তফসিল খুব ইম্পর্টেন্ট, দলত্যাগ বিরোধী আইন। একাদশ তফসিলে পঞ্চায়েত। দ্বাদশ তফসিল হচ্ছে মিউনিসিপ্যালিটি। আচ্ছা, যেগুলো বাকি গেল মনে হচ্ছে কিছু, সেগুলো আমি তাও বলে দিচ্ছি, এগুলো বিশেষ কিছু নেই। চতুর্থ তফসিলটা একবার খেয়াল রাখবে, রাজ্যসভার আসন বিন্যাস। তাহলে চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, নবমটা বাদ দিয়েছি, দশম, একাদশ, দ্বাদশ। প্রথম থেকে আবার বলছি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম, একাদশ, এই কটা তফসিল কিন্তু ভালো করে মেমোরাইজ করে রাখবে। সংবিধানে কতগুলো ভাষা স্বীকৃত আছে? 22টি ভাষা। মূল সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃত হয়েছিল? 14টি ভাষা। যারা ইন্টারভিউতে দেওয়ার পরবর্তীকালে কিন্তু এটা পরীক্ষায় আসে যে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু প্রথম দিকে একবারে সংবিধান প্রণয়নের সময় সেটা 14টি ভাষা। বেশ, এবার একটা প্রশ্ন আছে যে সাঁওতালি ভাষাকে বা বোরো, ডোগরি, মৈথিলি ভাষাকে কবে স্বীকৃতি দেওয়া হয়? এটা হবে 92তম সংবিধান সংশোধনীতে। আমাদের দেওয়ার নোটে কিন্তু এটা আছে। আচ্ছা, এখানে একটা টপিক আছে যে বলছে সরকারি ভাষা আমাদের এখানে কোথাকার। দেখো, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়ের একমাত্র সরকারি ভাষা হচ্ছে ইংরাজি। বেশ, পার্ট অফ দ্য কনস্টিটিউশন, যে পার্টগুলো বলে রাখছি মোটামুটি একটু খেয়াল রেখেছে। যেমন 3 নম্বর পার্ট, 3 নম্বর পার্টে কী আছে? মৌলিক অধিকার। বেশ, 4 নম্বর পার্ট ইম্পর্টেন্ট, কী আছে? নির্দেশমূলক নীতি। 4-এর এ কী আছে? মৌলিক কর্তব্য। বেশ, তারপর চলে এসো নবম পার্টে আছে কি? পঞ্চায়েত। 9-এর এ, এই পার্ট আছে মিউনিসিপ্যালিটি। 9-এর বি, সমবায় সমিতি। এগুলো পরে কিন্তু অ্যাড করা হয়েছে। 11 নম্বর পার্টে আছে কিন্তু কেন্দ্র রাজ্যের সম্পর্ক। বেশ, 14 নম্বর পার্ট আছে ইউনিয়ন ও তার রাজ্যের অন্তর্গত সার্ভিস, আইএএস, আইআরএস, ইউপিএসসি যেহেতু কন্ডাক্ট করে যে পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু এই পার্টটাই আছে। 15 নম্বর পার্টে আছে আমাদের নির্বাচন, আর 18 নম্বর পার্টে আছে জরুরি অবস্থা। 20 নম্বর পার্টে আছে সংবিধানের সংশোধন। তাহলে যে পার্টগুলো মোটামুটি পড়লাম, এই পার্টগুলো দেখে যাও। পরবর্তী টপিক হচ্ছে ইউনিয়ন ও তার ভূখণ্ড। প্রথম ধারায় ভারতকে কী বলা হয়েছে? অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন হিসাবে বলা হয়েছে। এটা কিন্তু খেয়াল রাখবে, ইউনিয়ন অফ স্টেটস, এটা কিন্তু পরীক্ষা আছে। ফেডারেশন তোমাকে 4টে অপশনের মধ্যে থাকবে, ফেডারেশন অফ স্টেট থাকবে, ফেডারেল সিস্টেম অফ দ্য স্টেট থাকবে, বিভিন্নভাবে দেবে, কিন্তু খেয়াল রাখবে লিখে আসবে ইউনিয়ন অফ স্টেটস। আচ্ছা, তারপর চলে এসো তারপর একটা জায়গা মনে রাখবে, বিশেষ করে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপার হয়, যে সংসদকে যে কোনো রাজ্যের নাম বলো, আয়তন বলো, তাকে ভেঙে ফেলা, গড়ে তোলা, সমস্ত কিছু অধিকার কিন্তু দিয়ে রেখেছে। এবং সংসদটা করতে পারে কীভাবে? সেটা করতে পারে শুধুমাত্র একটা সিম্পল মেজরিটি দিয়ে। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে যে সংবিধান যখন একটা নতুন স্টেটের তৈরি করার দরকার হয়, তখন কীভাবে সে করতে পারে। ঠিক আছে, তা কী সংশোধনীতে সে অ্যাবসোলিউট মেজরিটি করতে পারে, না সিম্পল মেজরিটি, না স্পেশাল মেজরিটি? তা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সিম্পল মেজরিটি। যে কোনো রাজ্য ভাঙা গড়া বা তার নাম পরিবর্তন করা, তার আয়তন ছোটো করে দেওয়া, মানে এগুলো সবই কিন্তু সংসদ করতে পারে, এবং সেই করার ক্ষেত্রে সে কিন্তু সিম্পল মেজরিটি ইউজ করে, সে কিন্তু কোনো স্পেশাল মেজরিটি নেয় না বা অ্যাবসোলিউট মেজরিটি নেয় না। আচ্ছা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্ভাবন। বেশ, এখান থেকে যেটা পয়েন্ট মনে রাখবে সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফজল আলী কমিটিটা বেশি ইম্পর্ট্যান্ট। এখানে কবে গঠিত হয় এবং সেই ভাষাভিত্তিক রাজ্য এই কমিটির সুপারিশে গঠিত হয়েছিল, এবং সেই প্রথম রাজ্য কি? ফজল আলী কমিটি 1953 গঠিত হচ্ছে, এবং প্রথম যে রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত হচ্ছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, তা অন্ধ্রপ্রদেশ রাজ্য কবে গঠিত হচ্ছে? 1956 সালে। তারপর গঠিত হচ্ছে কেরালা। আচ্ছা, এরপরে অনেক রাজ্য গঠনের কথা বলা হচ্ছে, তা আমি যে কটা খুব ইম্পর্টেন্ট সে কটা আমি বলে দিচ্ছি। তা যেটা মনে রাখি যাবে, যেটা যে না মনে রাখলে হবে না, সেগুলি বলে দিচ্ছি। তা খেয়াল রাখো, 1960 কিন্তু বোম্বে প্রদেশ গঠিত হচ্ছে। ব্যাস, তারপর চলে এসো এদিকে সিকিম কবে সহযোগী রাজ্যের মর্যাদা পাচ্ছে? 1974 সালে। তারপর
1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। আচ্ছা, বেশ। এবার মিজোরাম অরুণাচল প্রদেশ কবে গঠিত হয়? 1986 সালে। বেশ। আর গোয়া গঠিত হয় 1987। বেশ। এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিকিম, গোয়া, অন্ধ্রপ্রদেশের পর এই দুটো কিন্তু ভালোভাবে মনে থাকে যেন। বাকি যে কটা বললাম সে কটা তুমি মনে রাখতেও পারো, না রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই কটা মনে রাখতেই হবে, যেটা আমি বলে দিলাম। সিকিম আর গোয়ার কথাটা আর অন্ধ্রপ্রদেশের কথাটা 1956 সালে গঠিত হয়েছিল, এটা কিন্তু সাল সহ মনে রাখবে। তারপর টপিকে নাগরিকত্ব, সেটা কিছু দেখছি না, তবে হ্যাঁ, নাগরিকত্ব গ্রহণ আর বর্জনের যে উপায়গুলো আছে সেইগুলো খেয়াল রাখবে। নাগরিকত্ব গ্রহণ করার কী কী পদ্ধতি আছে? টোটাল 5টা পদ্ধতি আছে। কী? জন্মসূত্রে বাই বার্থ, উত্তরাধিকার সূত্রে পঞ্জীকরণ দ্বারা, বাই ন্যাচারালাইজেশন বা স্বাভাবিক প্রক্রিয়ার দ্বারা, আর ভূখণ্ড অধিগ্রহণ দ্বারা। আর নাগরিকত্ব বর্জনের 3টা পদ্ধতি আছে। ত্যাগ করা, রিনাউন্সিয়েশন, পরিসমাপ্ত করা, টার্মিনেশন, আর বঞ্চিত করা, ডিপ্রাইভেশন। বেশ। বাকি তোমাদের এসআইয়ের জন্য অতটা লাগবে না, বা এসআই কনস্টেবলের জন্য আমি ওটা দিলাম না। অন্ততপক্ষে এইগুলো যেন থাকে, মাথায় থাকে, যখন পরীক্ষা হলে গেলে না এই কোশ্চেনগুলোর ওপর ভুল করে না করেছো। মৌলিক অধিকার চলে আসছি। মৌলিক অধিকার কত নম্বর অধ্যায়? আমি একটু আগেই বললাম, 3য় পার্টে আছে। কত নম্বর ধারার মধ্যে আছে? 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে আছে। আচ্ছা, কোথা থেকে গৃহীত হয়েছে আমি একটু আগেই বলেছি, নিশ্চয় মনে থাকবে। আচ্ছা, তা মৌলিক অধিকারকে বলবৎ করা যায় যখন দেখা যাচ্ছে যে কোনো প্রশাসনিক অ্যাকশনের দ্বারা মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তখন কিন্তু বিশেষ কিছু প্রতিষেধ আমাদের সংবিধান দিয়েছে, তার ফলে কিন্তু সেগুলো বলবৎ করা যায়। তা সেই বলবৎগুলো কারা করবে? সেটা করবে কিন্তু হাইকোর্ট নচেত সুপ্রিম কোর্ট। তা সুপ্রিম কোর্ট সেটা কত নম্বর ধারায় পেয়েছে সেই ক্ষমতাটা? 32 নম্বর ধারায়। হাইকোর্ট পেয়েছে 226 নম্বর ধারায়। তা সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কী করতে পারে? রিট জারি করতে পারে, ঠিক আছে? তার রিট কত প্রকারের হয়? আচ্ছা, রিট এখানে দেয়নি, রিটের কথা এখানে বলেনি, রিটটা আমি পরে আসছি। বেশ। আচ্ছা, বেশ। এখানে আর কি মনে রাখতে হবে যে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার কিন্তু খর্ব হয়ে যায়। তা দুটো অধিকার কিন্তু খর্ব হয় না, সেটা হচ্ছে কি 20 আর 21 নম্বর ধারা কিন্তু খর্ব হয় না। আর 19 নম্বর ধারায় বিশেষ ক্ষেত্রে যখন কিন্তু বৈদেশিক শত্রুর আক্রমণ হয়, বাইরে থেকে কেউ আক্রমণ করেছে আমাদের দেশকে, তখন কিন্তু 19 নম্বর ধারা, যেটা হচ্ছে স্বাধীনতার অধিকার, সেটা কিন্তু খর্ব হয়। বেশ। তাহলে আমরা 7 রকমের মৌলিক অধিকারের কথা জানতে পারি। সেটা হচ্ছে কি, সাম্যের অধিকার বলা হচ্ছে 14 থেকে 18, স্বাধীনতার অধিকার বলা হচ্ছে 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার বলা হচ্ছে 23 থেকে 24, 23 ও 24, ধর্মাচরণের অধিকার বলা হচ্ছে 25 ও 28, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার 29, 30 নম্বর ধারা, সম্পত্তির অধিকার 31, সম্পত্তি বর্তমানে নেই, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সেটা হচ্ছে 32 নম্বর ধারা, যেটা একটু আগেই বললাম। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সেটা কে বলবৎ করতে পারে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, 44 নম্বর ধারায় সংবিধান সংশোধনী আইন, 44 নম্বর সংবিধান সংশোধন আইনে 1978 সালে কী করা হয়েছে? সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকার থেকে সরিয়ে 300A ধারায় আইনি অধিকারে তোমার মর্যাদা দেওয়া হয়েছে। বেশ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 16 নম্বর ধারায় কী করা হচ্ছে? সরকারি চাকুরির নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা, ঠিক আছে? 19 নম্বর ধারায় 6টি অধিকার সংরক্ষণ, যেমন বাক স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, অবাধ যাতায়াতের স্বাধীনতা, বসবাসের স্বাধীনতা, পেশা গ্রহণের স্বাধীনতা। এই 6টা স্বাধীনতা কিন্তু দেওয়া হচ্ছে কিসে? 19 নম্বর ধারায়। বেশ। তারপর চলে এসো 12 নম্বর ধারায়, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, স্টেট কথাটি কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে 12 নম্বর ধারায়। তারপর চলে আসছি 14 নম্বর ধারায়, যে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, এই দুটো কনসেপ্ট কিন্তু 14 নম্বর ধারায় বলা আছে। তারপর চলে আসছি 15 নম্বর ধারায়। 15 নম্বর ধারায় কী বলা হচ্ছে? যে রাষ্ট্র, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান, এই 5টা জিনিস কিন্তু মাথায় থাকে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে যে কোনো রূপ ভেদাভেদ নিষিদ্ধকরণ, কোনো রকম ভেদাভেদ করা যাবে না। 16 নম্বর ধারায় কী বলা হচ্ছে? সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা। বেশ। 17 নম্বর ধারায় কিন্তু অস্পৃশ্যতা, খুব ভালোভাবে মনে রাখবে। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা। 18 নম্বর ধারায় খেতাব নিষিদ্ধকরণ, আগে রায় বাহাদুর খেতাব পেত, এখন আর পায় না। 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতা অধিকার। 19 নম্বর ধারাটা একটু আগে আলোচনা করলাম, যে 6টা স্বাধীনতার অধিকার আমরা আলোচনা করেছি। আচ্ছা,
20 নম্বর ধারায় কি, দোষী সাব্যস্ত হওয়া বা শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। বেশ। 21 নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। বেশ। তারপর আসছে শিক্ষার অধিকার, সেটা হচ্ছে 21A। 21A-তে শিক্ষার অধিকার, খুব ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, গ্রেপ্তারি বা আটক হওয়া থেকে সুরক্ষা, 22 নম্বর ধারা। পরবর্তী দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার কত হয়েছে, 23 থেকে 24-এ শোষণের বিরুদ্ধে অধিকার। আচ্ছা, ধর্মীয় স্বাধীনতার অধিকার হচ্ছে 25 থেকে 28। এখানে ধর্ম স্বীকার, ধর্ম পালন আর ধর্ম প্রচার হচ্ছে 25 নম্বর। 26 নম্বরে হচ্ছে ধর্মীয় কার্যাবলী পরিচালনা। 27 নম্বরে হচ্ছে ধর্মের প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ। 28 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ, খেয়াল রাখবে। 29 নম্বরে হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। 30 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার সংখ্যালঘুদের প্রদান। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হচ্ছে 32 নম্বর ধারা। বেশ। লেখো, এবার বলেছিলাম কিছুক্ষণ আগে যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যখন মৌলিক অধিকার খর্ব হয় তখন কিন্তু যে কোনো কমন সাধারণ মানুষ কিন্তু সে যেতে পারে। কার কাছে যেতে পারে, সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে যেতে পারে। হাইকোর্ট তখন যদি দেখে হ্যাঁ সত্যি করেই তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তখন সে কী করবে, সে রিট জারি করবে। কটা রিট আছে, 5টা রিট আছে। কী কী, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্চিওরারি আর হচ্ছে ওয়ারেন্ট। তা এই 5 রকমের কিন্তু সে রিট জারি করতে পারে। হ্যাবিয়াস কর্পাস এর মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, কাউকে আটকে রেখেছে, তাকে প্রডিউস করছে না কোর্টে, তখন কিন্তু সেখানে কোর্ট বলতে পারে তোকে প্রডিউস করো, ওকে কেন বিনা বিচারে আটকে রাখা হয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে তার স্বাধীনতার বিরোধী, যেটা আমাদের নিবন্ধিত আছে আমাদের মৌলিক অধিকারে। ম্যান্ডামাস মানে কি, উই কমান্ড, আমরা আদেশ করছি। ধরো কোনো অথরিটি কাজ করছে না, তখন তাকে কাজ করতে বাধ্য করা। প্রহিবিশন, সে তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। প্রহিবিশন মানে নিষেধ করছে, এই করো না, তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে, তখন তাকে আটকানোর জন্য আমরা প্রহিবিশন সেই রিট জারি করবে। সার্চিওরারি, তোমার সার্চিওরারি কখন করবে, দেখা যাচ্ছে সার্টিফাই করছে যে এই রায়টা ঠিক তোমার ক্ষেত্রে দেওয়ার উচিত হয়নি, তখন সেই সার্চিওরারি করবে যে এটা আমাদের এখানে পাঠিয়ে দাও। সুপ্রিম কোর্ট হাইকোর্টকে করতে পারে। ওয়ারেন্ট, কেউ অন্যায়ভাবে তার যোগ্যতা নেই তবু সে কোনো পদ অধিগ্রহণ করে আছে, তখন তার এগেনস্টে ওয়ারেন্ট জারি করে দিতে পারে। বেশ। মৌলিক অধিকারগুলির ওপর স্থগিতাদেশ, 352 নম্বর ধারায় কী আছে, আমরা পরবর্তীকালে আমি পড়ব যে আপাতকালীন স্থিতিতে কী হয়, কী রকম আপাতকালীন স্থিতিতে হয়, যে সাংবিধানিক অচল অবস্থা বিভিন্নভাবে জারি হতে পারে। একটা হচ্ছে বহিঃশত্রু আক্রমণ হলো স্বাভাবিকভাবে, সেখানে হচ্ছে তখন 352 নম্বর ধারা হয়ে গেল, এমার্জেন্সি সিচুয়েশান, ঠিক আছে। তা আরেকটা 356 নম্বর ধারায় যে কনস্টিটিউশনাল এমার্জেন্সি, যে সংবিধান চলছে না, ভোট হচ্ছে না কোনো রাজ্যে, এমন সিচুয়েশান তৈরি হচ্ছে যে ওখানে সরকার আছে, সে কিছু মানছেই না, সংবিধান মানছেই না, তখন কিন্তু 356 নম্বর ধারায় কিন্তু যে সাংবিধানিক অচল অবস্থা জারি করে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। আর 360 নম্বর ধারায় কী আছে, অর্থনৈতিক একটা জরুরি অবস্থা আছে, যেটা এখনও পর্যন্ত আমাদের এখানে লাগু হয়নি। খেয়াল থাকে যে অর্থনৈতিক জরুরি অবস্থা এখন কিন্তু লাগু হয়নি। আচ্ছা, 359 ধারায় মৌলিক অধিকারগুলোকে খর্ব হয় 20-21 বাদ দিয়ে, সেটা কখন, যখন 352 বহিঃশত্রুর আক্রমণ হয়। আচ্ছা, তা এই 20 আর 21কে ধারাকে বাইরে রাখা হয়েছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আচ্ছা, নেক্সট চলে আসছি ডিপিএসপিতে চলে আসছি। পরবর্তী টপিক ডিপিএসপি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ। ডক্টর বি.আর. আম্বেদকর কী বলেছে, একে নোবেল ফিচার অফ দ্য কনস্টিটিউশন বলেছে। আচ্ছা, এটা মনে রাখবে, নোবেল ফিচার অফ দ্য কনস্টিটিউশন কে বলেছে কথাটা, আর কাকে বলা হয়েছে, সেটা বলেছে ডিপিএসপিকে বলা হচ্ছে। কে বলেছে, বি.আর. আম্বেদকর বলেছে। আচ্ছা, তারপর চলে আসছি কেটি শাহ। আমাদের খুব সম্ভবত 2022 WBCS যারা কোশ্চেন এসেছিল যে পায়াস সুপারফ্লুইটিস কাকে বলা হয়েছে, কে বলেছে, কেটি শাহ বলেছে। কিসের ওপর বলেছে, ডিপিএসপিকে বলেছে, ঠিক আছে। আচ্ছা, ডিপিএসপিতে কোশ্চেন খুব কম আসে, তবুও তোমরা 40 নম্বর ধারায় যে পঞ্চায়েত গঠন, 46 নম্বর ধারা, 44 নম্বর ধারা ইউসিসি, ইউনিভার্সাল যে সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি,
এটা নিয়ে বর্তমানে খুব আলোচিত একটা প্রবল আলোচিত একটা জায়গা হয়েছে, তা এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে 48 নম্বর ধারাটা আমরা পড়তে পারি। 48 নম্বর ধারায় কী আছে, যে গবাদি পশু সংরক্ষণের কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপর চলে আসছি মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য ধারা কোন ধারায় আছে, 51 নম্বর ধারায় কিন্তু মৌলিক কর্তব্য আছে। আচ্ছা, এগুলো কিন্তু নন জাস্টিসেবল, মানে এগুলো যদি সরকার না পালন করে তার মানে তুমি কিন্তু কোর্টে মুভ করতে পারবে না। যেমন আমরা যে ক্ষেত্রে আমরা দেখলাম যে মৌলিক অধিকার যদি আমরা খর্ব হয় তাহলে কিন্তু আমরা কোর্টে মুভ করতে পারি, কিন্তু যদি এইগুলো সরকার যদি না করে তাহলে ডিপিএসপি সরকার পালন করছে না, বা কোনো ব্যক্তি মৌলিক যে কি বলবো যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আছে, মৌলিক কর্তব্যগুলো, সেগুলো পালন করছে না, তার এগেনস্টে কিন্তু তুমি কোনো কোর্টে মুভ করতে পারবে না, কারণ এগুলো বলাই হচ্ছে নন জাস্টিসিয়েবল, মানে কোর্টে মুভ করা যাবে না। তুমি কোনো রকম বিচারের দ্বারা তুমি এর কোনো ব্যাকআপ পাবে না, তুমি সাপোর্ট পাবে না বিচারের দ্বারা, বা কোর্টের দ্বারা কোনো সাপোর্ট পাবে না, যেটা তুমি মৌলিক অধিকারের ক্ষেত্রে পাবে। আচ্ছা, চলে আসছি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি টপিকটা কি দেখো, প্রথমেই বলছি যে নিয়মতান্ত্রিক প্রধান তথা প্রশাসনিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। রাষ্ট্রপতি বলা হয় প্রথম নাগরিক। এবার রাষ্ট্রপতি সম্বন্ধে বিভিন্ন তথ্য এখানে আছে। আমাদের প্রথম রাষ্ট্রপতির নাম কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি দীর্ঘ 12 বছর কিন্তু রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন, সেটা কিন্তু সর্বোচ্চ। প্রথমে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর এস রাধাকৃষ্ণন। তারপর হচ্ছে জাকির হোসেন, যিনি রাষ্ট্রপতি থাকাকালীন মারা যান। আচ্ছা, প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এম হিদায়তুল্লাহ, তিনি প্রথম বিচারপতিও ছিলেন। আচ্ছা, সঞ্জীব রেড্ডি হচ্ছে কনিষ্ঠতম রাষ্ট্রপতি, খেয়াল রাখবে। বেশ, ঠিক আছে, পরবর্তীতে আসছি। রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতা, খেয়াল রাখবে 35 বছর বয়স্ক হতে হবে, ঠিক আছে। আর ব্যাস এটাই, 35 বছর বয়স্ক হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় আছে, 54 ও 55 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হচ্ছে। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিতর্ক সৃষ্টি হলে সুপ্রিম কোর্ট তার মীমাংসা করতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। কিছু তথ্য হচ্ছে, ভিভি গিরি স্বাধীন প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ব্যাস, এখান থেকে থাকলো। রাষ্ট্রপতি কতদিন পর্যন্ত নির্বাচিত হন, 5 বছরের জন্য। রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন, ঠিক আছে। শপথ গ্রহণ ধারা, খেয়াল রাখবে 60 নম্বর ধারায় শপথ গ্রহণ কে করায়, সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু রাষ্ট্রপতির শপথ গ্রহণ করায়। রাষ্ট্রপতি অপসারণ বা ইমপিচমেন্ট 61 নম্বর ধারায়। এখানে কি মনে করতে হবে, ইমপিচমেন্ট কোন কক্ষে উত্থাপিত হতে পারে, তার পার্লামেন্টের যে কোনো কক্ষেই কিন্তু ইমপিচমেন্ট প্রসিডিওর উত্থাপিত হতে পারে। এবার তার আগে কিন্তু 14 দিনের একটা নোটিশ তাকে সার্ভ করতে হয় রাষ্ট্রপতিকে। আচ্ছা, যে কোনো কিন্তু কেন্দ্রীয় সরকারের সমস্ত শাসন কার্য রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। বেশ, আর তিনি কাদের কাদের নিয়োগ করেন দেখো, ইউপিএসসিকে, সিএজিকে, তারপরে তোমার ইলেকশন কমিশনারকে তিনি কিন্তু এজিকে নির্বাচিত করেন। সিএজি, ইউপিএসসি অর্থ কমিশনের রিপোর্ট রাষ্ট্রপতিকে জমা দেয়। বেশ, 123 নম্বর ধারায় রাষ্ট্রপতি অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে, ঠিক আছে, খেয়াল থাকে। রাষ্ট্রপতি ভেটো প্রদান ক্ষমতা, 111 নম্বর ধারায় রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করতে পারে।
তা ভেটো 4 রকমের আছে: অ্যাবসোলুট ভেটো, সাসপেন্সিভ ভেটো, কোয়ালিফাইড ভেটো, পকেট ভেটো। তা আমাদের দেশে রাষ্ট্রপতি বেশিরভাগ ক্ষেত্রে পকেট ভেটোটা প্রয়োগ করে থাকে, ঠিক আছে। তো 4 রকমের ভেটো আছে: অ্যাবসোলুট, সাসপেন্সিভ, কোয়ালিফাইড, পকেট। এটা কত নম্বর ধারা? 111 নম্বর ধারায়। আচ্ছা, বিচার সংক্রান্ত ক্ষমতা আছে রাষ্ট্রপতি কিছু, যে 143 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের পরামর্শ তিনি চাইতে পারেন। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা হচ্ছে 72 নম্বর ধারায়। তা কোনো বিচারাধীন বন্দীকে তিনি বিভিন্নভাবে ক্ষমা করতে পারেন, যেমন হচ্ছে পার্ডন। পার্ডন হচ্ছে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়া, তাকে আর কোনোরূপ শাস্তি না দেওয়া। পার্ডন পুরোপুরি তাকে ক্ষমা করে দিচ্ছে, কিচ্ছু করতে পারেন তাকে। রিপ্রিভে কী করছে? অস্থায়ী স্থগিতাদেশের মধ্যে সাময়িকভাবে শাস্তি গ্রহণ থেকে বিরত রাখা, সাময়িক একটা শান্তি দিচ্ছে, সাময়িকভাবে তাকে শাস্তি দিচ্ছে না আর কি, সাময়িকভাবে তাকে স্টে করে দিচ্ছে শাস্তিটা, রেসপাইট। একটা কঠোর শ্রম হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হচ্ছিল, এরকম ব্যাপার। তাকে কোনো ক্ষেত্রে কোনো শ্রম প্রদানকারী শাস্তি কমিয়ে অপেক্ষা কম শ্রমমূলক শাস্তি প্রদান করা, মানে বিশেষ কন্ডিশন দেখে কিন্তু এটা করা হয়ে থাকে, ঠিক আছে। রেমিশন, শাস্তির ধরন না বদলে শুধুমাত্র তার সময়কালকে কমানো হয়। দেখা যাচ্ছে কাউকে 40 বছরের যাবজ্জীবন দিয়ে দিয়েছে, বা 15 বছর 20 বছরের যাবজ্জীবন দিয়েছে, তার কমিয়ে দেখা গেলো 5 বছর করে দিল, 10 বছর করে দিল। কমিউটেশন, স্থায়ীভাবে কঠোর শাস্তিকে সাধারণ বা সহজে পালনীয় শাস্তিতে বদলে দেওয়া হয়। দেখা যাচ্ছে কাউ ফাঁসি দেওয়া হচ্ছে, তাকে ফাঁসি থেকে বদলে তাকে যাবজ্জীবন করে দিল। বেশ, তা রাষ্ট্রপতি 72 নম্বর ধারায় যে ক্ষমতাটা ভোগ করছে, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, সেটা কিন্তু রাজ্যপালও ক্ষমতাটা ভোগ করে 161 নম্বর ধারায়। আচ্ছা, সামরিক ক্ষমতা আছে রাষ্ট্রপতি, তিনি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। আণবিক যুদ্ধ ঘোষণার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে, তার মানে যদি কোনো নিউক্লিয়ার অ্যাটাক হয় সেটাকে করতে পারবে ঘোষণা প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা জারি সংক্রান্ত ক্ষমতা, জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায়? 352 নম্বর ধারায়। রাজ্যে সাংবিধানিক অচল অবস্থা 356, এবং কী প্রক্রিয়ায় সেটা প্রয়োগ হবে সেটা হচ্ছে 365 নম্বর ধারায় কিন্তু লেখা আছে। আর জাতীয় আর্থিক জরুরি অবস্থা আছে 360 নম্বর ধারা। জাতীয় জরুরি অবস্থা কি বলতে কী বোঝাচ্ছে? 352, যদি বাইরে থেকে কোনো বহিঃশত্রু আক্রমণ করে, আর হচ্ছে সশস্ত্র আক্রমণ, দেশের ভিতরে সশস্ত্র আন্দোলন বা আক্রমণ হলে তবেই কিন্তু 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা জারি হবে। তা এটা জারি হওয়ার পর 1 মাসের মধ্যে কিন্তু পার্লামেন্টের সমর্থন লাভ করতে হয়, এবং তারপরে সেটা 6 মাস পর্যন্ত জারি থাকবে, ঠিক আছে। তা 6 মাস পর পর কিন্তু এটাকে এক্সটেনশন করতে পারে, পার্লামেন্টের সমস্যাটা এটাকে সম্প্রসারিত করা যেতে পারে, ঠিক আছে। তা 3বার পর্যন্ত এখনও ঘোষণা হয়েছে, একবার হচ্ছে 62, 71 আর 75। বেশ, রাজ্যের জরুরি অবস্থা 356 নম্বর ধারা। তা জারি হওয়ার 2 মাসের মধ্যে কিন্তু পার্লামেন্টে অনুমোদিত হওয়া চাই। তা 6 মাস অবধি কার্যকর থাকে। তা 6 মাস পর পর পার্লামেন্ট অনুমোদন নেবে, তারপর আবার কত বছর পর্যন্ত জারি থাকতে পারে? 3 বছর অন্তর, 3 বছর পর্যন্ত জারি থাকতে পারে, ঠিক আছে। আর্থিক জরুরি অবস্থা 2 মাসের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষ কর্তৃক অনুমোদিত হয়, ঠিক আছে। বেশ, উপরাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? 63 নম্বর ধারায় আছে। বেশ, যোগ্যতা কি? 35 বছর বয়স করতে হবে, রাজ্যসভার সদস্য আমার যোগ্য থাকতে হবে। ব্যাস, এখানে উপরাষ্ট্রপতি সেরকম কোশ্চেন আসে না, তবুও দেখছি উপরাষ্ট্রপতি কী কাজ করে। দেখো, সব থেকে বড় কাজ হচ্ছে কিন্তু রাজ্যসভায় যে স্পিকার থাকে সেটা কিন্তু উপরাষ্ট্রপতি নিজে। আর উপরাষ্ট্রপতি ইলেকশনের জন্য তোমার পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা অংশগ্রহণ করে। তা রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায়। এদের বেতন ধার্য হয় কনসোলিডেটেড ফান্ড থেকে। উপরাষ্ট্রপতির কিন্তু ভোটাধিকার নেই,
কারণ তিনি রাজ্যসভার সদস্য নয়। আচ্ছা।